This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকের জনমত অবশ্যই বিষয় হিসাবে বাংলাদেশকেই আমরা রাখছি। এই কারণেই হচ্ছে একটা অভূতপূর্ব পরিস্থিতি। আমরা গতকাল একটা ঘটনা দেখলাম যে আওয়ামী লীগের মশাল মিছিল, আগেই বলেছিলাম যে রাতটাকে আওয়ামী লীগ কিন্তু ভীষণভাবে তারা ব্যবহার করছে। তার কারণ রাতের অন্ধকারে অপারেশন ডেভিল হান্টের এটা একটা বড় কারণ ছিল, কিন্তু সেটাকে উপেক্ষা করে রাতের বেলাতেও বিভিন্ন জায়গায়, খুলনা থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় এই মশাল মিছিল। এবং আওয়ামী লীগের পেজে যখন এই মশাল মিছিলের ছবি, বিভিন্ন ক্ষেত্রে এই মশাল মিছিলের বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা যখন দেখছেন এবং হচ্ছে মিলিয়ন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের যারা তারা তাতে অংশগ্রহণ করছেন। এবং এই মশাল মিছিল কিন্তু একটা দিচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ অপারেশন ডেভিল হান্ট, সেখানে প্রায় 4000-এর উপর মানুষ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের মধ্যে 90% হচ্ছে আওয়ামী লীগের কর্মী যারা রয়েছেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা যারা রয়েছেন, তারা অনেকে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু তৎসত্ত্বেও যে মনোবল তাদের এখনও অক্ষুণ্ণ রয়েছে, এই ছবি কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। অন্যদিকে আরও কতগুলো ছবি আমরা দেখলাম। আজকেই এরকম একটা ঘটনা, বাংলাদেশে মানবাধিকার সংগঠন, একটি মানবাধিকার সংগঠন তারা বিবৃতি দিয়েছে। বিবৃতি দিয়ে তারা সরাসরিভাবে নোবেল কমিটিকে তারা অ্যাপিল করেছেন এবং তারা মেল করেছেন যে বিভিন্ন সেখানে ব্যক্তিবর্গ রয়েছেন, তারা মেল করে এটাই বলেছেন যে বাংলাদেশে এই যে ভয়ঙ্কর এই যে অস্থির পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তাকে দায়ী করেছেন ডক্টর ইউনূসকে, যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, এবং তার পুরস্কার যাতে প্রত্যাহার করে নেওয়া হয় আং সান সুকির মতো। এবং এটাই হচ্ছে তাদের বক্তব্য। এবং সেই প্রেস কনফারেন্সে তারা বলছেন যে ডক্টর ইউনূসের ক্ষেত্রে তারা এবং পিটিশনস দিয়েছেন। এটা হচ্ছে একটা বড় রকমের একটা আপডেট। নিঃসন্দেহে একটা বলা যায় যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শুধু আওয়ামী লীগ না, বিভিন্ন সংগঠন তারা এখন ময়দানে অবতীর্ণ হয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় গিয়েছে দাঁড়িয়েছে, তাতে এই ধরনের ঘটনা আগামী দিনে যে আরও চাপ বাড়াচ্ছে ডক্টর ইউনূসের ওপর, এবং সরাসরি আক্রমণের সামনে গিয়ে তিনি ক্রমশ গিয়ে দাঁড়াচ্ছেন। তবে সকাল হতে না হতেই একটা অডিও ক্লিপ নিঃসন্দেহে সকলের কাছে এটা অত্যন্ত গুরুত্ব পেয়েছে। সেটা হচ্ছে শেখ হাসিনা অডিও ক্লিপের মাধ্যমে বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, এবং সেই কন্ট্যাক্ট করে তিনি তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। বিশেষ করে যে পুলিশ অনেকেই মারা গেছেন, তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের কোনো বিচার নেই, এবং অনেকের হচ্ছে তারা সরকারি চাকরি করেন, তাদের কোনো ডিউজ নেই। তারা বলেছেন শেখ হাসিনাকে যে তারা অত্যন্ত আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে শেখ হাসিনার অডিও ক্লিপ তিনি ঠিক কী বার্তা দিয়েছেন একটু আপনাদের কাছে তুলে ধরছি। আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে, তারপরেও এই পরিবারগুলি, এই বাচ্চাগুলি এবং আরো তো বহু পুলিশ মারা গেছে, তাদের সকলের খোঁজ নেওয়া। এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো, আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। তাতে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। এবং আগামীকালের যে হরতাল এবং আন্দোলন, সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে, যাতে দেশটা এই রাহমুক্ত হতে পারে, বিচারহীনতার কালচার থেকে বেরোয় আসতে পারে, মানবাধিকার লঙ্ঘনের যে পদে পদে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে যেন মুক্তি দেওয়া যেতে পারে, দেশের মানুষের শান্তি আসবে, নিরাপদ
নিরাপদে তারা চলতে পারবে, সেই ব্যবস্থাটাই করতে হবে। এবং এটা এই সরকারকে দিয়ে হবে না, কারণ যে ক্ষমতায় যে বলে যে দেশ চালানোর আমার কোনো অভিজ্ঞতাই নাই, তো তাকে দিয়ে দেশ কিভাবে চলবে? যে মানুষ হত্যা করলে আর মানবাধিকার লঙ্ঘন করলে তাদের শাস্তি দেয় না, বিচার করে না, সে মানুষের কি কল্যাণ করবে, মানুষের কি মঙ্গল করবে? সব ভুয়া মিথ্যা কথা বলে বেড়াবে আর অপরাধীদের নিয়ে দেশটাকে ধ্বংস করবে। কাজে আমি সকলকেই বলবো যে এই অন্যায় প্রতিবাদ করতে হবে এবং এই রাহুর হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে, এই জঙ্গি ইউনূসের হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে। বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না, এইভাবে মানুষ হত্যা, পিটিয়ে হত্যা, এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করি যে যারা এইসব ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের জন্য বিচার হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যখন ফিরবেন এর বিচার হবে, এই একটা কথায় ডক্টর ইউনূসের কাছে যথেষ্ট আতঙ্কের কারণ। যখন ফিরবেন অর্থাৎ তিনি প্রত্যয়ই যে বাংলাদেশে ফিরবেন এবং জঙ্গি দেশে যারা পরিণত করেছে, জঙ্গিবাদ, মব জাস্টিস, সে নিয়ে যে বক্তব্য তার প্রত্যেকটা বিচার করার কথা তিনি বলেছেন। তিনি বিচার করবেন ফিরে এসে, এই কথাটা কেন অতীতে দেখা গেছে তার বাবার যারা হত্যাকারী তাদেরকে তিনি কিভাবে বিচার করেছিলেন এবং বিচার প্রক্রিয়ার পর ফাঁসিতে লটকে দিয়েছিলেন অনেককেই। এবং হরতাল এবং বিক্ষোভের যে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ, তাকে সফল করার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভ কর্মসূচি, অধিকাংশ বিক্ষোভ কর্মসূচি রাতের দিকে হচ্ছে, দিনের বেলা তো বেশ কিছু জায়গায় লিফলেটিং, একটা নতুন রকমভাবে তারা আন্দোলনকে সংগঠিত করছেন। খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে আওয়ামী লীগ, এই ব্যাপারে অবকাশ নেই। এবং আমরা গতকাল এবং তার আগে দেখিয়েছি বিএনপি কিভাবে তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। এই নিয়ে বিস্তৃতভাবে আজকে আলোচনা করব। অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে আজকের এই আলোচনা এবং বিশ্লেষণ। এবং আজকের এই আলোচনার আয়োজনে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, যিনি ভারতীয় জনতা পার্টির একজন তাত্ত্বিক এবং মুখপাত্র। অধ্যাপক নন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ নীলাঞ্জন দাস, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। রয়েছেন লেখক প্রাবন্ধিক সুবল সর্দার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং তার সাথে রয়েছেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়, ডক্টর প্রতীপ চট্টোপাধ্যায়, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রতীপবাবু, আমি বিমলবাবু আপনাকে দিয়ে শুরু করছি। শেখ হাসিনা ভারতে রয়েছেন, বারবার ইউনূস কতবার চিঠি দিয়েছেন, আর্জি জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। তারপরে তার ভাষণের পর আমরা প্রতিক্রিয়া, 32 ধানমন্ডি ধ্বংস, সব কিছুই আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, শেখ হাসিনা বলছেন তিনি যখন ফিরে আসবেন এর বিচার করবেন। এবং সবচেয়ে বড় কথা, গোটা বাংলাদেশে অনেকে জানতে চায়, অনেকেই বলছেন যে শেখ হাসিনা ফিরবেন, বিচার করবেন, কিন্তু কবে ফিরবেন বা কিভাবে ফিরবেন, আদৌ কি সম্ভব হবে? দেখুন, এটা নিয়ে দলের পক্ষ থেকে আমি কি বলবো, এটা আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বলি। আমার পরিচয় নিশ্চয়ই আমি দলের মুখপাত্র, কিন্তু আপনার এই চ্যানেলে বা এই পশ্চিমবাংলার সব চ্যানেলে আমি একজন পলিটিক্যাল কমেন্টেটর হিসেবে বহুদিন কাজ করেছি। আর একটা দল করলে পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়া যায় না এরকম মাথার দিব্যি তো কেউ দেয়নি। ন্যাচারালি আমি রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্কে এতদিন পড়িয়েছি ছাত্রছাত্রীদের, সেই অভিজ্ঞতা নিয়ে আপনার সেই লিবার্টি আছে, আপনি একজন পরিচিত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, কতগুলো কথা বলি। বিজেপি মুখপাত্র, সেটা সঠিক ভবিষ্যৎবাণী, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী করা প্রায় অসম্ভব এই কারণে যে এন্টায়ার সিস্টেমটা ভোলাটাইল হচ্ছে বাংলাদেশের নিজের সিস্টেমটা। এখন বাংলাদেশকে কেউ বলা শুরু করেছেন যে বাংলাদেশ ইজ বিকামিং এ রোগ স্টেট হচ্ছে সেই স্টেট যেখানে অলমোস্ট ল অ্যান্ড অর্ডার নেই, অথরিটি নেই, টোটাল অ্যানার্কি, কেউ কাউকে মানে না, অনেকটা আফ্রিকার সোমালিয়ার মতো অবস্থা যেখানে অথরিটি নেই, অথরিটিকে কেউ মানে না। ফলে বাংলাদেশের যে অথরিটিটা রয়েছে সেই অথরিটির কোনো বৈধতা নেই, এটা অবৈধ অথরিটি। ওদের হয়তো সেই আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়াই না যে সার্বভৌমিকতা, প্রকৃত সার্বভৌমকে আর নাম সর্বস্ব সার্বভৌমকে, ডিজুরে ডিফেক্টো সোভরেন হতো, এরা হয়তো ডিফেক্টো সোভরেন, কিন্তু ডিজুরে সোভরেনটি এদের কিচ্ছু নেই, জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। একটা সরকারকে তুলে উপড়ে দিয়েছে যেটা কনস্টিটিউশন তাকে পারমিটই করে না।
তারপরে জোর করে সংসদ ভেঙে দিয়েছে, যেটা সংবিধানে নেই। ইতিমধ্যে ওখানে আইন শৃঙ্খলা নেই, মানুষকে মেরে টাঙিয়ে দিয়েছে, হিন্দুদের অবস্থা খুব খারাপ। ফলে গোটা সিস্টেমটা প্রায় কন্ট্রোলের বাইরে। যারা সরকার নামক বিষয়টি চালাচ্ছে, এই ইউনিট থেকে শুরু করে প্রত্যেকের কোনো অভিজ্ঞতা নেই, চালানোর ইচ্ছেও নেই। ওদের লক্ষ্য একটাই, যেভাবেই হোক এই যে মানে ৭১-এর যে মুক্তিযুদ্ধ, ৭১-৭২ এই সময়কার যে ভাবনা, ওটাকে যেভাবে জোর করে মুছে দেওয়া। ফলে বাংলাদেশে এখন দুটো লড়াই চলছে। একটা লড়াই হচ্ছে, সেটা হয়তো এতদিন কিছুটা কমে এসেছিল, কিন্তু সেটাকে এরাই জাগিয়ে দিল। মুক্তিযুদ্ধের যে ভাবনা, সেটা হয়তো কিছুটা আওয়ামী লীগের ত্রুটিও ছিল, কারণ আওয়ামী লীগ একদম ত্রুটিমুক্ত শাসন চালিয়েছে, সেটা আমি বলতে পারি না। তাহলে এরা এত বাড়লো কি করে? প্রশাসন চালানোয় গলদ নিশ্চয়ই ছিল, কিন্তু তারপরেও আমি বলবো যে শেখ হাসিনার একটা বিষয় ছিল, তিনি খুব একজন রিয়ালিস্ট পলিটিক্যাল লিডার ছিলেন। ভারতের সম্পর্ক ভালো রাখলে যে বাংলাদেশের ১৬ আনা লাভ, ওটা তিনি কিন্তু বুঝে গেছিলেন। ফলে আজকে বাংলাদেশকে কিছুদিন আগে আবার হয়তো বাংলাদেশ ওইখানে চলে যাবে, এলডিসি করে দিয়েছিল এক সময় ইউএন, যে আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ডেভেলপমেন্ট কাউন্সিল, তারা ইউএনডিপি, তারা এলডিসি তকমা দিয়ে দিয়েছিল যে একেবারে মানে কিচ্ছু হয় না, লিস্ট ডেভেলপ কান্ট্রি। সেখান থেকে তারাই কিন্তু তুলে দিয়েছিল ডেভেলপিং কান্ট্রি, সম্ভবত আবার এলডিসি হতে যাচ্ছে। সেটা কিন্তু হাসিনার জন্যই হয়েছিল। হাসিনা কিন্তু দেশটাকে আস্তে আস্তে উন্নত করছিলেন। উনি বুঝেছিলেন এগুলো করতে গেলে একটা রিয়ালিস্ট ফরেন পলিসি চাই, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। এরা করছে কি, আবার পেছনের দিকে হাঁটা শুরু করেছে, মৌলবাদীরা যা করে থাকে আর কি। ফলে আলটিমেটলি বাংলাদেশ এই জায়গায় রয়েছে। আবার আপনি যদি ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে দেখেন, বাংলাদেশ তো এমন শক্তিশালী দেশ নয় যে আন্তর্জাতিক রাজনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে যা খুশি তাই করবে। এতদিন ওরা কিছুটা সুবিধে পেত, আমেরিকান ডিপ স্টেট বা কিছুটা পাকিস্তানের কাছ থেকে সুবিধাগুলো পেয়ে এসছে। আইএসআই নাকি ইতিমধ্যে ঢুকে ওখানে আবার শিবির চালানো শুরু করে দিচ্ছে, ওখানে জঙ্গি তৈরি হচ্ছে। ওদের যেটা ভয়ের বিষয়, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এগুলো অ্যালাউ করছেন না। ইতিমধ্যে ওই ডেমোক্রেসি প্রমোশনের নাম করে যে টাকা পয়সাগুলো আমেরিকা দিত, ডোনাল্ড ট্রাম্প সব বন্ধ করে দিয়েছে, বলে এগুলো একদম দেবো না আমি। যেটা আরেকটা ভয় ওনার, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মোটামুটি ভারতকে একটা ওপেন দিয়ে দিয়েছেন, ওটা আপনার পাশের দেশ, আপনি বুঝে নিন। এর তাৎপর্যটা হচ্ছে, আমি একদম রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকের হিসেবে বলি, ধরা যাক এই যে ইসরায়েল হামাসকে একদম নিকেশ করে দিয়েছে, কোন জোরে করলো? তার কারণ হচ্ছে ও জানে যে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ ওর বিরুদ্ধে প্রত্যেকদিন একটা করে রেজলিউশন পাস করলেও ঘোড়ার ডিমও কিচ্ছু হবে না, কারণ আমেরিকা আছে ওকে আটকে দেবে। কারণ আপনাদের ব্যাকআপ দরকার। আমাদের দেশ যদি আজকে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতো, তাহলে ভারতও কিন্তু ইসরায়েলের মতো কাণ্ড করতে পারতো। ভারত করে না কখনো এগুলো, কারণ ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করেনি। এবং এটাও জেনে রাখুন সবাই, ১৯৭১-এর যে যুদ্ধ, ভারত আগে আক্রমণ করেনি, পাকিস্তান প্রথম করেছিল একদম, তারপরে ভারত রিটেলিয়েট করেছিল। ফলে ভারত এগুলো করে না। আমি গুটিয়ে আনছি আমার কথাটাকে। ফলে ভারত, ইসরায়েল খুব ভালো জানে যে সে যাই করুক আমেরিকা তাকে বাঁচিয়ে দেবে, তাকে মানে ভিটো দিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে বাঁচিয়ে দেবে। ভারতবর্ষ অনেকেই আমাদের দেশে নানা রকম, আজকাল তো তাত্ত্বিকের অভাব নেই, কি করছে ভারত, আর্মি পাঠাতে পারছে না। ওরা বোঝে না, ভারত যদি আজকে আর্মি চট করে পাঠিয়ে দেয়, ভারতের দীর্ঘদিনের লালিত পালিত একটি বিদেশ নীতি লঙ্ঘন হবে। আমরা কখনো কোনো দেশে আর্মি পাঠাই না। দ্বিতীয় যেটা, আর যদি পাকিস্তান এবং চীনের মদতে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব পাশ হয়ে যায় ভারতের বিরুদ্ধে, ইন্টারন্যাশনালি ভারত কিন্তু অনেক বেইজ্জতি হবে। ফলে ভারত সেই জায়গায় যেতে চাইছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই রাস্তাটাই ভারতকে দিয়ে দিয়েছেন, যে দেখুন এটা আপনার পাশের জায়গা, আপনার যে জিও পলিটিক্যাল ইন্টারেস্টগুলো আপনি ভালো বুঝবেন, সুতরাং বাংলাদেশটা নিয়ে আপনি সেটা নীতি নিন। এই কথাটার মানে হচ্ছে এবারে বাংলাদেশ নিয়ে ভারত খোলাখুলি গুরুত্বপূর্ণ নীতি নিতে পারে, কঠোর ব্যবস্থা নিতে পারে। আমি আবার বলছি, কঠোর ব্যবস্থা মানে কিন্তু সেনাবাহিনী পাঠানো নয়, তার বাইরেও অনেক ব্যবস্থা হয়। এবং সবচেয়ে বড় কথা, কঠোর ব্যবস্থা লাস্ট লাইন একটু বিস্তারিতভাবে সেটা পরবর্তী আলোচনা করব। লাস্ট লাইন যেটা, সেটা হচ্ছে এরপর এমন যদি হয়, আপনাকে বলছি যে ইউনূসের ধান্দাটা একটু অন্যরকম। ইউনূস বাংলাদেশের আর্মির চরিত্র বদলাতে চাইছে। ভালো করে শুনুন, আমি এটা কিন্তু যতটুকু কয়েকদিন ধরে বাংলাদেশে প্রত্যেক দিনই স্টাডি করি নিজের পড়াশোনার জন্য, ওখানকার আর্মির একটা অংশ কিন্তু এখনো মোটামুটি ধর্মনিরপেক্ষ, বেশ মানে ওরা একটা মডার্ন আর্মি হতে চায়।
ইউনুস যেটা করার চেষ্টা করছে, ইরানের স্টাইলে রেভলিউশনারি গার্ড তৈরি করতে চাইছে, অর্থাৎ এই সমস্ত মানে ধর্মান্ধ ইসলামিক ফোর্সগুলোকে আর্মিতে ঢুকিয়ে দিতে চাইছে। এটা ভারতের পক্ষে বিপজ্জনক হতে পারে। ইতিমধ্যে ড্রেডেড টেরোরিস্টগুলোকে ছেড়ে দিয়েছে। চট্টগ্রাম অস্ত্রাগার অস্ত্র পাচার মামলায় লুৎফুজ্জামান বাবর সমেত অনেককে ছেড়ে দিয়েছে। এরপর যদি ইন্ডিয়ার উপরে আক্রমণ হয়, ভারতের প্রধানমন্ত্রীর নাম কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী, এটা ওদের মাথায় রাখার দরকার। কারণ পাকিস্তানও রেয়াত করেননি উনি কিন্তু, ফলে বাংলাদেশ তো ভারতের কয়েক ঘন্টার ব্যাপার। ফলে আমি আবার বলছি যে ভারতের পক্ষে তার যে পলিসি নির্ধারণ এখন অনেক সহজ হয়ে গেছে, সেই অনুযায়ী ভারত তার নীতি নির্ধারণ করবে এবং ধীরে ধীরে হয়তো আমার ধারণা বাংলাদেশের মানুষজন, যেটা ভারতের মানুষও চাইছে, গোটা পৃথিবীর মানুষও চাইছে, যে মানুষ নিজে জেগে উঠুক, মানুষ প্রতিবাদ করুক। কারণ বাইরে থেকে চাপাতে পারেন না কিছু। আমাদের পক্ষে আনন্দের বিষয় বাংলাদেশের মানুষজন কিন্তু জেগে উঠছে। এই যে আন্দোলনগুলো, এটা কিন্তু তার ক্রম। অবশ্যই আমরা শুধু আওয়ামী লীগের এটা দেখলাম না, মানবাধিকার সংগঠন, খুবই ছোট সংগঠন, বিভিন্ন যারা মানবাধিকার কর্মী তাদের একটা অংশ কিন্তু তারা পাঠিয়েছেন যে ডক্টর ইউনূসের শান্তির জন্য যে নোবেল পুরস্কার, সেটা কি করে বলবৎ থাকে, সে প্রশ্ন বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে এসেছে, অতীতেও আমরা দেখেছি। আমি একটু নীলাঞ্জন দাস আপনার কাছে আসব। তথ্য প্রযুক্তির আজকে এই জন্য আমরা অনেক বিপ্লব বিভিন্ন ক্ষেত্রগুলোতে দেখেছি, মধ্যপ্রাচ্যে দেখেছি। একজন ইউরোপ থেকে ফ্রান্সে বসে একজন ব্লগার, ইউটিউবার, সে রীতিমতো মানে দিয়েছে এবং ডিকটেট করে দিচ্ছে কত দূরে বসে। আবার পাল্টাও দেখছি শেখ হাসিনার মতো, যিনি প্রায় ৮০ ছুঁই, তিনি কিন্তু অনর, তার ৩২ ধানমন্ডি এই কারণে তারা গুড়িয়ে দিয়েছে, এরপরে টার্গেট খেয়েছে, কিন্তু একেবারে কোচ পরোয়ানি একদম সেখানে তিনি বলছেন। এই যে মুভমেন্টটাকে অর্গানাইজ করছে, এইটা ঠিক কীরকম শেপ আগামী দিনে নিতে পারে, মানে যেহেতু এই কাজের মধ্যে আপনি যুক্ত, কি মনে হচ্ছে সেই জায়গা থেকে কীরকম শেপ নিতে পারে? ধন্যবাদ সুজিতবাবু। প্রথমত যেটা বলি যে এটা আপনি একটা খুব ভ্যালিড প্রশ্ন মানে রেজ করেছেন। এই জিনিসটা এর আগে যতবার এরকম কিছু মানে রেজিম চেঞ্জ আমরা দেখেছি বাংলাদেশে, তখন কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া ছিল না। তো এখন যেহেতু সেটার একটা প্রেজেন্স আছে, তো তার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ছেই। এবং এটা কিন্তু মানে সেখানকার লোকেরা শুধু মানুষকে ওখানে চুপ করিয়েছে তাই নয়, তারা কিন্তু এই সোশ্যাল আর ডিজিটাল প্ল্যাটফর্মটাকেও বন্ধ করার চেষ্টা করছে। আপনি মাঝে মাঝেই দেখবেন যে মানে আওয়ামী লীগের যে পেজটা, ফেসবুক পেজটা, যেটা দিয়েই মানে তাদের ওখানে যেইটুকু তারা কর্মসূচি করছে, যেটা এগিয়ে আসছে দেখা যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু তারা বন্ধ করার চেষ্টা করছে। এই পেজটাকে বন্ধ করে, এটাই টার্গেট, মনে হচ্ছে পেজটাই ওদের শত্রু। তো এখন সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা বিমল স্যার বলছিলেন, আমি একটা জায়গায় আমি তার থেকেই জানতে চাইবো যে তিনি বলছেন যে ভারতের কাছে এটা খুব সোজা হয়ে গেল এখন কোনো একটা মুভমেন্ট করা, কিছু একটা করা, কারণ এতদিন ধরে এই 6 মাসে আমরা কিন্তু ভারতকে সেরকম কোনো পদক্ষেপ নিতে আমরা অ্যাজ দেখিনি। আমি এক্সপেক্ট করি না যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে নরেন্দ্র মোদী তিনি এসে স্টেটমেন্ট দেবেন, কিন্তু আমি দেখেছি যে আমাদের বিদেশ সচিব তিনি গেছিলেন বাংলাদেশে, তারপরেও বিভিন্ন রকমের হিংসাত্মক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, যারা মাইনরিটি তাদের উপরে অ্যাটাক হচ্ছে, কিন্তু তাতেও আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে সেরকম কিছু রেসপন্ড করতে দেখিনি। এটা নিয়ে যত রকমের, যেহেতু আমরা বাঙালি, আমরা পার্শ্ববর্তী একটা অঙ্গরাজ্য, আমাদের তো একটা খারাপ লাগার জায়গা তৈরি হচ্ছে, এটা আজ থেকে নয়, আগের বছরের মাঝামাঝি সময় থেকে। এবং এটার উপরে এখন অবধি বিজেপির তরফ থেকে রিয়াকশন এসছে, আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি রিয়াকশন দিয়েছেন এবং তার প্রতিক্রিয়াতে আমাদের মুখ্যমন্ত্রী রিয়াকশন দিয়েছেন। কিন্তু এরা কেউই মানে রাজ্য সরকারের বা রাজনীতির কেউই কিন্তু কম্পিটেন্ট অথরিটি নয় এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তো কেন্দ্রীয় সরকারের এই যে চুপ থাকা বা কোনো রকমের পদক্ষেপই না নেওয়া, কারণ যেটা স্যার বলছেন যে সব কিছু মানে আমরা ওরকম মানে একদম আর্মি পাঠিয়ে দেব, বাংলাদেশ দখল করে নেব, চট্টগ্রাম দখল করে নেব, এই ধরনের কথাবার্তা মানে আমি খুব একটা কিছু মানে পাই না। কিন্তু ভারত একটা মানে ইমার্জিং সুপার পাওয়ার হিসেবে অনেক কিছু করতে পারে যদি জাস্ট আমাদের যদি সমস্ত কিছু ট্রেড রুট সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, বাংলাদেশ না খেতে পেয়ে মরবে। সেই রকম একটি দেশ
একটা রোগ স্টেটে যেখানে পরিণত হচ্ছে, সেখানে আমি তো অবশ্যই চাইবো যে ভারত একটা সদর্থক ভূমিকা পালন করুক। আর এটা আমি খুব মানে একটু আমার খারাপই লাগছে যে ডোনাল্ড ট্রাম্প এসে তিনি মানে নরেন্দ্র মোদীকে বলছেন হ্যাঁ আপনি করুন, তারপরে উনি করবেন। এটা আমার এই জায়গাটা একটু আপত্তি আছে, আমার খারাপ লাগার জায়গা আছে। আমি চাইবো যে আমার দেশ সেখানে নিজে থেকে তারা এগিয়ে, কারণ আমি তো মনে করি না মানে থেকে এগিয়ে গেতে একটা স্পেসিফিক যেমন আপনি বললেন না, তার প্রবলেমগুলো আমি বুঝতে পারছি। বন্ধ করা, হ্যাঁ সেই রকম কিছু তো ভারত করতেই পারে। তার জন্য তো আমার মনে হয় না মানে কেন্দ্র বলছি সরি, সেখানে তার জন্য ইউএস এর কোনো পারমিশনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শুধু কি জঙ্গি বা এই যে হিজবুতি বা এই ধরনের যারা সব রয়েছে তাদের জন্য একটা এন্টায়ার জনতার যে একটা প্রচন্ড কঠিন পরিস্থিতি তৈরি হবে ট্রেড রুট বন্ধ করলে, খাওয়া দাওয়ার মানে যতই হয়তো সেইটাই কারণ। আমি বলছি যে এটার কারণ আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের এক্সপার্ট আমি নই, তো সেটা ভারত কেন করছে না সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার এই কথাটাই আপত্তি আছে যে ডোনাল্ড ট্রাম্প বলবে যে তুমি দেখে নাও, তারপরে ভারত দেখবে, এটাতে আমার ভারতের একজন নাগরিক হিসেবে আমার আপত্তি আছে। তো আমি চাইবো না এই জিনিসটা হোক, আমি চাইবো ভারত এই জায়গাটায় অ্যাকশন নিক। কারণ 71-এ ইন্দিরা গান্ধী কিন্তু ইউএস এর মানে নডের জন্য কিন্তু অপেক্ষা করেছিল না, তো সেইটাও আমার বলার। আমি কোথাও বলিনি যে ভারত ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যেন অপেক্ষা করে বসেছিল। আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা ভারতের পক্ষে সুবিধে হয়েছে, আমরা তাদের জন্য অপেক্ষা করে বসে নেই। মনে রাখতে হবে আমেরিকার প্রেসিডেন্ট বা তার অথরিটি এর আগেও ভারতকে বলেছিল তুমি রাশিয়া থেকে তেল নেবে না। ভারত বলেছিল যে তোমার ইউরোপের দেশগুলোকে বলো তেল নেওয়া বন্ধ করতে, আমি বেশ করবো তেল নেবো। সুতরাং ভারতের বিদেশ নীতি মোদির আমলে কোনো অসুবিধা নেই। একটা বক্তব্য যেটা উঠেছে আমি ওই জায়গাটা থেকে মানে ওটা ঠিক আছে, একটা রাজনৈতিক একটা জায়গায় যে ট্রেড রুট না, আমি এক্ষুনি আসছিলাম কথাটা, সেটা হচ্ছে দেখুন বাংলাদেশের বর্তমান যে অথরিটি নামক জিনিসটি রয়েছে সেখানে একদল ক্রিমিনাল ধর্মান্ধ সব ঢুকে গেছে এবং মানবতার শত্রু জঘন্য মানে অসভ্য মানসিকতার, সেগুলো নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। কিন্তু বাংলাদেশে কমন ম্যান আপনার আমার শত্রু নয়। ধরা যাক আজকে আমি ট্রেড রুট এমনি বন্ধ করা, ইন্টারন্যাশনাল ল বলে একটা জিনিস আছে, আপনার সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি আছে, আপনি রাতারাতি বন্ধ করলে এটা হয় না। তাহলে আমাকে করতে হবে কি, বিভিন্ন রাজনৈতিক দলকে খাড়া করে বন্ধ করে দিতে, বন্ধ করে দিলাম। আচ্ছা বন্ধ না হয় করলাম, আমি সিচুয়েশনটা আপনাকে কল্পনা করাচ্ছি। সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সাফারার হবে। বাংলাদেশ এমনিতে আপনি হয়তো যে কোনো লোককে জিজ্ঞেস করুন, সেদিন একজন বাংলাদেশ থেকে বলছিল অন্য একটি চ্যানেলে আমাদের সবজির দাম কমেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই সবজির দাম যদি কমে থাকে চালের দাম কত একটু বলবে? বাঙালি সবজি খেয়ে বাঁচে না, চাল খেয়ে বাঁচে। আরে চালের দাম স্ট্যান্ডার্ড মোটা চাল 82 থেকে 85 টাকা, আর যদি একটু সরু চাল হয় 100-র বেশি। ভারতে 2 টাকায় চাল পাওয়া যায় রেশনে। আমি শেষ করি, প্রশ্নটা নিন। এই প্রশ্নটা হচ্ছে এটাই ঠিক কথা, আপনি যেটা বলেন হিউম্যানিটেরিয়ান, কিন্তু আপনি বলেন বাংলাদেশের অন্য মানুষদের এগিয়ে আসা উচিত। আচ্ছা যারা এই ধরনের কথা বলছে, এই দাবিটাও তো হচ্ছে যে ট্রেড রুটটা তখনই স্মুথ হবে, তাদের দায়িত্ব হচ্ছে ওখানকার 8% সংখ্যালঘুকে নিরাপত্তা দেওয়া জনগণের, কেন তাদের অসুবিধা হবে এটা তো অটোমেটিক্যালি আন্ডারস্টুড। আপনি কি করে আশা করেন যে একদল ক্রিমিনাল মেন্টালিটির লোক ক্ষমতা দখল করে বসে আছে তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে? ওরা কারোর কোনো নিরাপত্তা দেয় না। শুধু সংখ্যালঘু কি, যারা উদারপন্থী মুসলিম তাদেরই মেরে উড়িয়ে দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে, ধরে ধরে পেটাচ্ছে। সুতরাং ওসব কোনো ব্যাপার নেই, ওরা তো অন্ধ, তো ওই লোকগুলো না কিছু বোঝে না কিছু জানে, ওরা ওই চোখে টুলি বেঁধে থাকে ওইসব খারিজি মাদ্রাসার প্রোডাক্টেরা। ফলে ভারতবর্ষকে খুব সাবধানে স্টেপ ফেলতে হচ্ছে। ভারতবর্ষ একটা ম্যাচিওর্ড কান্ট্রি, কিন্তু ওইরকম উন্মাদের মতো যদি আমি ট্রেড রুট বন্ধ করে দিই, ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করি, তাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের যে প্রসেস অফ ডেমোক্রেটাইজেশন, ওখানকার মানুষজন এই যে রাস্তায় নামছে, এইটা একটা শুভ লক্ষণ। একটা কথা দিয়ে শেষ করি, ধানমন্ডিতে যেদিন ভাঙছে এই ক্রিমিনালের দল, ওটা চাইছে ইতিহাসটাকে মুছে ফেলতে। অত মূর্খের দল বোঝে না, ইতিহাস বোঝা যায় না, ওটা মানুষের মনে থাকে। আর সব লেখা পুড়িয়ে দিলেও ইতিহাসই থাকে। এক মহিলা বাইরে দাঁড়িয়ে তারপরেও বলছে জয় বঙ্গবন্ধু জয় বাংলা, তাকে পেটানো হচ্ছে তারপরেও বলছে। এই শক্তি যেদিন বাংলাদেশে উঠবে এবং অতি দ্রুত উঠবে, আস্তে আস্তে ফেভারেবল সিচুয়েশন হচ্ছে, তাতে কিন্তু এদের দেশ ছাড়া হতে খুব বেশি সময় লাগবে। আমি প্রতিবাবু আপনার কাছে এই যে কথাটা মানে অতি দ্রুত হয়তো একটা পট পরিবর্তন, মানে সাধারণ মানুষের রাজনৈতিক চেতনা বা একটা সংঘবদ্ধতা হয়তো ওই জায়গায় যাবে। শেখ হাসিনা বলছেন হরতাল বিক্ষোভ অব্যাহত রাখুন এবং এটাকে সফল করার চেষ্টা করুন।
মানে তাদের পেজ থেকে, যেটা নীলাঞ্জন বলল যে তাদের পেজ থেকে তারা ওটা, এবং সেটাকে তারা চেষ্টা করছে বারবার ওটাকে অ্যাটাক করার, কিন্তু পারেনি। এবং গতকালও যে বক্তব্য রেখেছেন, আপনি কি বিশ্বাস করেন যে হরতাল বিক্ষোভ আগামী বাংলাদেশ একটা দ্রুত সেখানকার জনতা থেকে একটা পাল্টা প্রতিরোধের দিকে এগোচ্ছে? না, এটা তো কয়েকদিনের ঘটনাবলী থেকেই পরিষ্কার হচ্ছে যে সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপরে মানুষের যে উষ্মা সেটা প্রকাশ পাচ্ছে। বিভিন্ন ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে, যেটা গতকালও আপনি দেখিয়েছেন আপনার চ্যানেলে, যে মোহাম্মদ ইউনূসের বক্তব্য কিভাবে বদলে গেছে, যে কিভাবে তিনি বলছেন যে ভারত, নেপাল এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এটা করার জন্য ভারতের সঙ্গে সুসম্পর্ক জরুরি। অর্থাৎ এখন অন্তর্বর্তী সরকার তারাই স্পেসটা দিতে বাধ্য হচ্ছে। আওয়ামী লীগ এই যে মশাল মিছিল করেছে, এতক্ষণে 3 মাস আগে হলে এতক্ষণে যারা মশাল মিছিল করেছিল তাদেরকে জেলে পুরে দেওয়া হতো বা তাদের উপরে অত্যাচার শুরু হয়ে মেরেই ফেলতো। ফলে আজকে আন্তর্জাতিকভাবে যেহেতু তারা চাপে পড়ে রয়েছে, এই জন্য এই স্পেসটা দিতে বাধ্য হচ্ছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আভ্যন্তরীণ ভাবেও আপনি দেখবেন যে বিএনপি তাদের উপরে প্রেসার করছে যে ইলেকশন দ্রুত আনুন, এবং যদি ন্যূনতম ইউনিট সরকার তারা নতুন রাজনৈতিক দলের ফরমেশন করতে চান এবং নির্বাচনে একটুও ভালো ফল করতে হয়, তাহলে এখন তাদের এই সুপ্রশাসনের মুখোশটা একটু পড়তে হবে, কিঞ্চিত হলেও পড়তে হবে। এখন আর এই যে স্টেটমেন্টের পরে, ধানমন্ডির পরে অন্য কিছু গুড়িয়ে দেওয়া বা মহাকাশ থেকে শেখ মুজিবের স্যাটেলাইটকে নামিয়ে আনার মতো পাগলামি ওনারা করবেন না। ফলে এই জায়গাটাই হচ্ছে এখন ইউনিট সরকারের কাছে টেস্টিং টাইম, যে তারা আদপেও এই যে আন্তর্জাতিক চাপ সেই, এবং ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশকে যেখানে ওয়াচডগ করে দেওয়া হয়েছে একদম মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেখানে তারা কতটা এই অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘনের জায়গায় যাবে, নাকি এই স্পেসটা একটু একটু করে বাড়াতে থাকবে। যত এই স্পেসটা বাড়বে তত কিন্তু এই যে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা ভয়ে এতদিন ঘরে ছিল, তারা কিন্তু বেরোবে এবং মানুষের সঙ্গে জনসংযোগ করবে। ফলে আমরা যেটা বলছিলাম যে আওয়ামী লীগ, হাসিনা যদি বাইরে থাকেন এবং আওয়ামী লীগকে নির্বাচনে ওখানে লড়তে হয়, তাহলে তার কতটা ফলপ্রসূ হবে আওয়ামী লীগের জন্য, সেটার কিন্তু একটা আমার মনে হয় প্রাথমিক একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, যে শেখ হাসিনা বাইরে থাকলেও তার বার্তার মাধ্যমেও যথেষ্ট সঞ্জীবনী শক্তি আওয়ামী লীগের সমর্থকরা ওখানে পাচ্ছে, এবং তারা আস্তে আস্তে তারা কিন্তু বেরোচ্ছে, মানুষের সঙ্গে জনসংযোগ করছে। ফলে নির্বাচন ডিসেম্বরে হলেও, নভেম্বর ডিসেম্বরের আগে হবে বলে মনে হয় না, তাহলেও কিন্তু এই যে এখনো 6-7 মাস আছে, সেখানে আওয়ামী লীগের একটা বড় কর্তব্য, সেটা হচ্ছে সেখানে যারা হিন্দু সংখ্যালঘু আছে তাদের, যারা অনেকে, চিন্ময় কৃষ্ণ দাস প্রধান এখন আমাদের কাছে ব্যাপার, তার যে শাস্তি বা তাকে যে জেল থেকে বের করার জন্য আওয়ামী লীগ কোনো মুভমেন্টে যাচ্ছে কিনা বা সেটাকে সংগঠিত করছে কিনা, এইটা কিন্তু তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। আমি বলুন সুবল বাবু, এই যে একটা বিচারহীনতা এই যে জায়গায়, এবং বারবার শেখ হাসিনা কিন্তু তার থেকে বিচার করব আমি এসে, অনেকেই বলেন যে শেখ হাসিনার বিচার পদ্ধতি বা বিচার ব্যবস্থা নিয়ে তাদের যেখানে দীর্ঘ বিচার কিন্তু হয়েছিল, তাদেরকে মানে যাদেরকে ফাঁসিতে যারা ফাঁসি হয়েছিল এবং অনেককে থেকে ধরে নিয়েছিলেন, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আমরা জানি 1996 সাল থেকে যখন তিনি বাংলাদেশে এলেন, তারপর থেকে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। এই যে অভূতপূর্ব পরিস্থিতি, তার নিজের ভাষায় বলছেন যে যিনি দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই, সেই ধরনের মানুষ আর কি করছে, মব জাস্টিসের উদাহরণ দিলেন। এই যে বিচারহীনতা, এই যে বিচার, এইরকম একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কি বাংলাদেশে মানে এখন একটা গৃহযুদ্ধের পরিস্থিতিই রয়েছে, না এটার থেকে এখন গৃহযুদ্ধ আসন্ন ভেবে মানুষ পথে নামার এবার একটা হচ্ছে যার লক্ষণ দেখা যাচ্ছে? আমরা ঠিক কিভাবে দেখব? দেখুন, একটা কথা বলি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এখন যারা মুক্তিযুদ্ধ মুছে ফেলতে চাইছে, গতকাল যে মশাল মিছিল, তারা কিন্তু এর মাধ্যমে দেখাতে চাইছে যে তারা মুক্তিযুদ্ধকে
মুছে ফেলতে পারবে না, বরং জুলাই বিপ্লব বলে যেটা ওরা জঙ্গিরা আখ্যায়িত করছে সেইটাই বরং ওরা ধ্বংস হয়ে যাবে। কেন বলছি, এখানটা আন্তর্জাতিক যেমন চাপ আছে, বাংলাদেশের ভেতরেও তেমন চাপ আছে। এবং একটু আগে যিনি বলছিলেন যে ভারতের যে পদক্ষেপটা, আমি এই জায়গাটা বলতে চাইছি, ভারতের পদক্ষেপ সঠিক আছে এবং এখন পর্যন্ত দৃঢ় আছে। কেন বলছি, আমরা যখন পাকিস্তানের যেরকম নীতি নিয়েছি তার জন্য তো আমেরিকার আমরা সাহায্য নিইনি। আমেরিকার সঙ্গে পাকিস্তানের যেরকম ছায়াযুদ্ধ প্রতিনিয়ত করে যাচ্ছি, তার বিরুদ্ধে তো আমরা যথেষ্ট কড়া স্টেপ নিচ্ছি পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান একদম চুপ করতে পারছে না। আগামী দিনে যেটা সেরকম যদি পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশের প্রতি আমরা সেরকম স্টেপ নেবো। কারণ বাংলাদেশ ভারত একটা ম্যাচিওর দেশ, তার একটা বৃহত্তর একটা গণতান্ত্রিক, তার একটা বিরাট জনপ্রিয়তা। ভারতবর্ষ কখনো কাউকে আক্রমণ করে না। এখন এরকম একটা দেশ সে কখনো চাইবে না হুটহাট ডিসিশন নিতে। জিও পলিটিক্যাল পরিস্থিতি তাকে বিচার করতে হবে, যার ফলে ইন্ডিয়া চুপ করে নেই, ঠিক টার্গেট করে আছে যে কখন কীভাবে করা যাবে। একদিকে হচ্ছে বাংলাদেশের জনগণ রয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে, তারপরে যদি হঠাৎ যদি মিলিটারি ঢুকে যায়, ওখানকার হিন্দুগুলো রয়েছে, এটা তো কিছুই মানছে না। অতএব ইন্ডিয়ার যে স্টেপটা আছে, আমি বলবো খুব স্টেবিলিটি স্টেপ এবং খুব বিচক্ষণ স্টেপ। এই যাবৎ কোথাও ভুল নেই। একটা মিনিট আমি আসছি। নিরঞ্জন, আমার বক্তব্য হচ্ছে স্টেপটা কি? চুপ করে বসে থাকাটা যদি স্টেপ হয় তো তাহলে আমার সেখানে চুপ করে আমি জানি না, তো তাহলে তারা মানে বলুন যে কি কি স্টেপ নিয়েছেন। উনি পাকিস্তানে চলে গেলেন, বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে, উনি পাকিস্তানে গেলেন, এটা তো পাকিস্তানে আলোচনা হচ্ছে না। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, এটা নিয়ে কোনো ইয়ের জায়গা নেই। এখন যে রেজিমটা আছে সেটা একটা, তার মধ্যে একটা অ্যান্টি মাইনরিটি, মানে সেখানকার হিন্দুদের এবং অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আমরা তাদের থেকে দেখছি। সেই রেজিমটা, তার মুখোশটা হচ্ছে ইউনুস, এবং তার পেছনে আমরা জানি কি ধরনের মৌলবাদী শক্তি সেখানে রয়েছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে উনি বলছেন যদি একটা পরিস্থিতি তৈরি হয়, এই 6 মাসে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে ভারতবর্ষ একটা অ্যাকশন নেবে। ভারতবর্ষ তো প্রথমেই সেই যেটাকে স্যার রোগ স্টেট বললেন, যেই ক্ষমতা যারা এখন পেয়েছে, সেটাকে তো ভারত তো প্রথমেই অ্যাকসেপ্ট করেছে। ভারত তো বিদেশ সচিবকে পাঠিয়ে তো তার মানে তো সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে সেই রেজিমটাকে। তো ভারত তো সে যদি সেটাকে অ্যাকসেপ্টই না করতো, সে যদি এখনো বলতো যে হাসিনা সে হচ্ছে ওখানের লিগ্যাল প্রাইম মিনিস্টার, কারণ বাংলাদেশের যদি সংবিধান, এক সেকেন্ড, যে এটা কি বলা যায় যে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড 1952 সাল থেকে ভারতের নির্বাচন হয়, সেখানে একটা রোগ স্টেটকে আর শক্তভাবে ডিল করা উচিত ছিল? বাংলাদেশে এইরকম রেজিম অনেকবার এসছে, এর আগেও আমরা মিলিটারি জুনটা আমরা দেখেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এখন এটাকে তো ভারতবর্ষ তো ইউনুসের এই ইন্টারিম গভর্নমেন্টকে তো ভারত তো অ্যাকসেপ্ট করে নিয়েছে। সেটা যদি না করতো তাহলে তো ভারত তাদের সাথে কোনো রকমের কোনো ইন্টারন্যাশনাল সম্পর্ক রাখতে পারতো না। তো সেটা যখন করেছে এবং তারপর থেকে আমরা সেরকম কোনো অ্যাকশন আমরা দেখিনি। এখানে শুধুমাত্র কেন্দ্রে যে সরকার আছে তার দলের কিছু নেতৃত্ব পশ্চিমবঙ্গে বসে বলে যে মমতা ব্যানার্জি জবাব দাও, মমতা ব্যানার্জি তাদের সবাইকে আশ্রয় দিচ্ছে। তো এই কথাগুলো যখন আমরা শুনি, তা আমরা তো এক্সপেক্ট করবো যে কেন্দ্র সরকারের থেকে একটা প্রপার কোনো স্টেপ আসবে। সেটা এখনো কিছু এসছে বলে আমার মনে হয় না। এবার যদি ডোনাল্ড ট্রাম্প বলার পরে আসে, তাহলে সত্যি ভারত কতটা বিশ্বগুরু হলো সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। না, এটা একটু বলুন। প্রথম কথা হচ্ছে আমি বলছি, যখন এটা হচ্ছে যে সরকারটা বাংলাদেশে আছে, এটা হচ্ছে অনির্বাচিত সরকার। এই সরকারে তো আমাদের প্রাইম মিনিস্টার বা আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো পাত্তাই দেয় না। কেন পাত্তাই দেয় না? দেখুন, যখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলছে, সে কোনো উত্তরই দেয়নি। এই যে টার্ন ডাউন করলে, স্টেট রিজেক্ট করে দিল, আর কিভাবে অপমান করতে চায় বাংলাদেশকে? বাংলাদেশে তো অপমানই নেই, তাদের লজ্জা নেই, তাদের কোনো নেই, শিষ্টাচার নেই যে স্টেট তাদের বের করে দেবে, না তোমার কোনো উত্তরই দেবো না, কারণ সেটা নির্বাচিত সরকার নয়। এখন ব্যাপারটা যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে, নরেন্দ্র মোদী সেটা বলছে, সারা বিশ্বই বলছে। এখন ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদী কোথায় স্টেপ নেবে আর কোথায় স্টেপ নেবে না, সেটা আমরা এই স্টুডিও থেকে বসে আমরা ঠিক করতে পারি। আমি আসছি আপনাকে। প্রতিবাবু কিছু বলতে চাইছেন? না, আমার এখানে একটা বোঝার ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষ এই মুহূর্তে যুদ্ধ না গেলেও ইকোনমিক ব্লকেড সেটাও করতে পারবে না এই মুহূর্তে। তার কারণ হচ্ছে যে এই ইকোনমিক জোনটা এমন একটা ভূ রাজনৈতিক জায়গায় রয়েছে যে ভারত যদি একটুখানি পিছু হটে, সেখানে কিন্তু চীন তার অগ্রাসন সেটাকে এগিয়ে নিয়ে যাবে। ফলে ভারত যেটা করছে সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ এবং ডিপ্লোম্যাটিক প্রেশার। এবং এই ডিপ্লোম্যাটিক প্রেশারটা আমার মনে হয় যেটা খুব গুরুত্বপূর্ণ ভারতের পক্ষে হওয়া উচিত ছিল এই 6 মাসে,
সেটা হচ্ছে তার সীমান্ত দিয়ে যেন কোনো বাংলাদেশি লোক না আসতে পারে। সেটা কিন্তু তারা আমরা দেখলাম অতটা সফল হয়নি, সীমান্ত আমাদের অতটা সুরক্ষিত নয়। এই জায়গাটাতে রাজনৈতিক চাপানুতর না করে এই 6 মাসে পরিস্থিতির গভীরতা বুঝে রাজনৈতিক দলগুলো এক জায়গায় এসে সীমান্তটাকে যাতে আমরা ফেন্সিংটা কমপ্লিট করতে পারতাম, সেটা একটা ভালো উদ্যোগ হতো। দেখুন পড়শি রাষ্ট্র কি করবে সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের সুরক্ষা নিরাপত্তাটা আমাদের সুনিশ্চিত করা উচিত। আমি কতগুলো কথা বলি, দুটো দেশের সম্পর্ক বুঝতে গেলে তার কতগুলো লেভেল বুঝতে হবে। এক হচ্ছে সবসময় দুটো দেশ যুদ্ধ করে না, তার মধ্যে ডিপ্লোম্যাসি বলে একটা জিনিস আছে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক্যালি একটা দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা, সেটা প্রকাশ্য ডিপ্লোম্যাসি হতে পারে, গোপন ডিপ্লোম্যাসি হতে পারে। যেরকম ধরুন আফগানিস্তানের যে তালিবান, তার সঙ্গে ভারতের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই। দ্যাট ডাজ নট মিন যে তালিবানদের প্রতিনিধি আর ভারতের প্রতিনিধি কোনো কালে যোগাযোগ করে না, করে, কিন্তু ওপেন ডিপ্লোমেসিটা নেই, কারণ আমরা তো ওপেনলি সেই সরকারটাকে স্বীকৃতি দিই না। এখানে বাংলাদেশ আমাদের কাছে একটা স্বীকৃত রাষ্ট্র। বাংলাদেশে যা যা ঘটেছে ভারতবর্ষ গ্রহণ করেনি, কিন্তু বাংলাদেশে যা ঘটছে সেটা হচ্ছে বাস্তবতা। আপনি বাস্তবটা তো মানতে হবে। ধরা যাক এই আলোচনা থেকে আমি তৃণমূল বা মমতা ব্যানার্জিকে বাদ দিচ্ছি, কারণ ভারত বাংলার সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ, বাট মুখ্যমন্ত্রী কি ভূমিকা থাকবে এখানে, সুতরাং সেই আলোচনা আমি আসছি না। আমি যে কথাটা বলতে চাইছি, আমি বলছি যে ধরা যাক যখনই মোহাম্মদ ইউনূস শপথ নিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছিল, এবং আপনি মনে করুন তো নরেন্দ্র মোদী কি বলেছিলেন, যে বাংলাদেশে সমস্ত মাইনরিটি বিশেষত হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আপনাকে নিতে হবে। ফর দ্য ফার্স্ট টাইম একজন প্রাইম মিনিস্টার কিন্তু বলে দিয়েছেন যে এরকম আপনি মাইনরিটিকে রাখতে পারছেন না। দ্বিতীয়, ভারত তার প্রতিনিধি পাঠালো। আরে বাংলাদেশ তো ডিপ্লোম্যাটিক্যালি ভারতের কাছে একটা স্বীকৃত দেশ। এই সরকারকে মানি না মানে আমি কাউকে পাঠাবো না, এটা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি হয় না। গিয়ে ভারতের প্রতিনিধি যা যা বলার বলে এসেছেন, এবং আপনি সেই সময় ভারতের যিনি প্রতিনিধি গিয়েছিলেন, কি নামটা ভুলে যাচ্ছি, তিনি বিদেশ সচিব, কি নামটা মাথায় আসছে, বিক্রম মিস্ত্রি, ইয়েস। তো বিক্রম মিস্ত্রি যা যা বলে এসছেন আপনি ওগুলো শোনান না, বার্তা তো পরিষ্কার দিয়ে এসছেন যে আপনাকে এই কাজগুলো আপনাদের কাছ থেকে আমরা আশা করছি। ডিপ্লোমেসিতে এগুলো চলে, ডিপ্লোমেসি মানে দাঁড়িয়ে ঠাঠা করে গুলি করা নয়। থার্ড, যেটা আজকে যদি এখানে ইকোনমিক ব্লকেট চক্করে করে দিই, কোনো রেসপন্সিবল রাষ্ট্র এরকম করে না। এটা করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে সমস্ত রেসপন্সিবিলিটি ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করতে হয়। আর লাস্ট যেটা প্রদীপ একটু আগে বললো, সেটা হচ্ছে ভারতবর্ষকে তার আঞ্চলিক পরিস্থিতিও তো বুঝতে হবে। এখানে পাকিস্তান, ওদিকে চীন, আপনি কিছু করলে তারা এসে ঢুকে যাচ্ছে। ফলে এইরকম একটা অদ্ভুত, যাকে বলে আমরা আছি রেজর সেজে, সেই জায়গায় আমি মনে করি ইন্ডিয়ান ফরেন পলিসি যা যা চলছে ঠিক রাস্তাতেই আছে। এবং সেটা আরো সুবিধা হলো এই কারণে যে আমেরিকার বিভিন্ন শক্তি, আমরা যাকে ডিপ স্টেট বলছি, তারা এতদিন বাংলাদেশে যে খেলাগুলো খেলছিল আস্তে আস্তে তারা কিন্তু পিছু হচ্ছে, এবং এখন আমেরিকান যে বর্তমান পলিটিক্যাল ডিসপেন্সেশন, তারা এই ঝামেলাগুলো থেকে নিজেকে দূরে রাখতে চাইছে। একটা শুধু প্রশ্ন, মানে সেই ক্ষেত্রে রয়েছে একটা প্রশ্ন, মানে আসেই যে ধরা যাক আমি যে ডিপ্লোম্যাসি বা হচ্ছে ট্রেড ব্লকেড, এগুলো কিন্তু জনপ্রিয় দাবি ছিল। ইভেন পশ্চিমবঙ্গ বিজেপি থেকে সীমান্তে যাওয়া হয়েছিল যে ফেন্সিং বা হচ্ছে ট্রেড ব্লক শুরু হয়ে ছিল, জোর করে চলছে ট্রেড ব্লকেড। হয় না, ট্রেড ব্লকেডটা আমরা গিয়ে দেখেছি, এখানে গিয়ে যখন ব্লকেডের দাবি চূড়ান্ত ছিল তখনও পর্যন্ত ইভেন স্টোন চিপ পর্যন্ত যাচ্ছে, মানে রাস্তা তৈরি করার সেই দৃশ্য দেখা গেছে। এবং তার সাথে কিন্তু একটা দাবি কিন্তু এই যে বলছে না পরিবর্তন হচ্ছে, 8 দফা দাবি ছিল চিন্ময় কৃষ্ণ দাসের। এই কিছুদিন আগে এক সমন্বয়কদের মধ্যে একজন হিন্দু প্রতিনিধি, একটি মেয়ে ঢাকায় একলা, এবং তার সাথে একজন, যাতে কোনো সে আমরণ অনশনে বসেছিল তাকে তুলে দিয়েছে। 8 দফা দাবির একটা দফাও কিন্তু এখনো পর্যন্ত মানার কোনো, ফলে পিছিয়ে আসছে। এটা কি করে পিছিয়ে আসছে কথা আমি বলিনি, আপনাকে ইতিহাসটা জানতে হবে। দেখুন, বাংলাদেশের রাজনীতি বুঝতে গেলে শুধু 71-এর রাজনীতি দিয়ে তো হবে না, 47-এও হবে না। আপনি যদি সময় দেন আমি বলি, শুরু করতে হবে 37 দিয়ে। আমি একটু রাজনীতি ওখানে লালন পালন করা হয়েছে। আমি খুব দ্রুত এই প্রশ্নটাও তো আসবো, কারণ যতটা সময় আছে ব্যবহার করার চেষ্টা করবো এই প্রশ্নটা রয়েছে। স্যার খুব রাইটলি বললেন যে একটা ডিপ্লোম্যাসি, সেটাকে তো আমরা সরিয়ে দিতে পারি না, বাংলাদেশ স্বীকৃত রাষ্ট্র, একদমই ঠিক, কিন্তু তার রেজিমটাকে স্বীকৃতি দেওয়া, সেটাতে আমি সেখানে আমি প্রশ্নটা করছি। আমি বলছি না যে দেওয়া উচিত না, মানে রেজিমের স্বীকৃতি বলতে মানে কি ডায়ালগ স্পেসের জন্য একদম, সেটা তো হয়েছে, তালিবানের সাথেও করতে হয়েছে না
একদমই না, তালিবানকে আমরা ভারতবর্ষ স্বীকৃতি দেয়নি, একদমই দেয়নি। সেখানে কিন্তু অফিশিয়াল কোনো অফিশিয়াল তো সেটাই তো আমি বলছি, একজন যখন বিদেশ সচিব গিয়ে সেখানকার যখন মানে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তার সাথে যখন আলোচনা করে, তো তখন তাহলে কি উঠে আসে? আচ্ছা, তালিবান আমেরিকার স্বীকৃত নয়, তারপরেও আমেরিকা কিন্তু কাতারে বা দোহাতে তালিবানদের সঙ্গে বসেছিল। স্বীকৃতি দিয়েছে কি দেয়নি ভারত? আরে স্বীকৃতি নতুন করে দেওয়ার কি আছে? বাংলাদেশের গভর্নমেন্ট স্বীকৃত, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এখন গভর্নমেন্টটা অ্যান্টি মানে কনস্টিটিউশনের মানে এগেইনস্টে, এটা তো আপনি তো স্বীকার করবেন। বাংলাদেশের কারেন্ট যে গভর্নমেন্ট সেটা কিন্তু সংবিধান স্বীকৃত নয়। যদি ওই সংবিধান থাকে তাহলে এখনো অবধি শেখ হাসিনাই প্রাইম মিনিস্টার, কারণ যতক্ষণ না প্রাইম মিনিস্টারে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যতক্ষণ না প্রাইম মিনিস্টারের একজন সাকসেসর আসছে ততক্ষণ তিনি প্রাইম মিনিস্টার। আমি দ্রুত এই পয়েন্টটা থেকে, এই যে জায়গাটা বললো না যে সংবিধান স্বীকৃত না, আমরা মানি, আপনিও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে বা প্রতিবাবু নিশ্চয়ই একই পোষণ করবেন, সুবলবাবু তাই, যে সংবিধান ছুঁয়ে বলছে সংবিধান মানি না শপথ নিয়ে। একদম কোথাও এই জায়গাটা থেকে একটা হিজবুতি দর্শন তৈরি হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে, যে ইন্টেলেকচুয়াল স্পেয়ারটাকে নিয়েছে, বা ডক্টর ইউনূস যাকে বলেছিলেন মেটাকুলাস ডিজাইনে, যিনি হচ্ছেন মূল প্রবক্তা বা স্থপতি, ফরহাদ মজারের শিষ্য, এই যে হিজবুতি, এই যে বাম ডান বা কোথাও একটা জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, তাকে স্বীকৃতি দিচ্ছি কথা বলছি, অথচ হিন্দুদের সে পুরো করা যাচ্ছে না। এই দ্বন্দ্বটার নিরসনটা মানুষ চাইছেন, তার কারণ এই জায়গাটা সময় খুব কম, এটাকে কিছু আলোকপাত করবেন? এর মধ্যে এর কোনো রেডিমেড সমাধান নেই। আপনি হিজবুতি দর্শন বলুন, যাই বলুন, এটা হচ্ছে বাম ডান মিলে গেছে, বাম ফাম নেই, ওসব ওই বাম ডান থিওরি ফেলবেন না আপনি, বাংলাদেশ বুঝতেই পারবেন না। বাংলাদেশ বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে কট্টর ইসলাম ওখানে, তার মধ্যে আবার মডারেট ইসলামকে উড়িয়ে দিচ্ছে, সুফি মাজার ফাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মানে বাঙালি জাতীয়তাবাদ এক্সিস্টই করছে না। শুনুন, আপনি 47 থেকেই ওখানে পাকিস্তানের পক্ষের যে গোষ্ঠীটা ছিল, যেটা 71-72 একটু চেপে গেছিল, আবার 75 সালে উঠে এসেছিল, এটা নিয়ে যদি আলোচনা করেন পরে কোনোদিন আলোচনা করা যাবে, তারা চেপে চুপে ছিল। শেখ হাসিনার আবারামিবর্তী ব্যর্থতার জায়গাটা যেটা, সেটা হচ্ছে উনি এদের নির্দয়ভাবে কিন্তু ধ্বংস করতে পারতেন, উনি করেননি। উনি যেটা ভেবেছিলেন যে এদের বুঝিয়ে শুয়ে, যেটা শেখ মুজিবুর রহমান যে ভুলটা করেছিলেন, যে উনি অ্যান্টি যে মানে স্বাধীনতার ফোর্সটাকে ক্ষমা করে দিয়েছিলেন, ক্ষমা না করে তাদের যদি বিচারের সামনে দাঁড় করাতেন আজকে অন্য বাংলাদেশ পেতাম। শেখ হাসিনা যদি ওদের এই প্রশ্রয়টা না দিতেন আজকে এই ঘটনাটা ঘটতো না। আমি জাস্ট একটা কথা বলি, সমন্বয়করা যদি আপনার সামনে এখন থাকতো ফিজিক্যালি, বলতে আপনি তাহলে বাকশালকে সমর্থন করেন? বাকশালকে সমর্থন করতে হচ্ছে, শেখ হাসিনার আমি সমালোচনা করলাম কেন? সমালোচনা তো করছি। আমি বলছি বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এখন জেলে আছেন। একবার কলকাতাতে একটা সেমিনারে কথা হয়েছিল, ডিনার করতে করতে উনি সেই সময় বললেন আমাদের ভয় কি জানেন, শেখ হাসিনা প্রথম যেটা করলেন এই হেফাজতে ইসলামের মুখকে একদম সিধে করে দিয়েছিলেন, তারপরেই দেখা যাচ্ছে উনি একটু নরম মনোভাব নিচ্ছেন, এটা কিন্তু ওনার ক্ষতি হতে পারে। আজকে দেখলাম যে প্রায় প্রফেটিক তার কথা ছিল, সত্যি ক্ষতিটা হলো। তাই এবারে বাংলাদেশ, আমি আবার বিশ্বাস করি বাংলাদেশ তার পুরনো জায়গায় যাবেই, সেখানকার মানুষজনই নিয়ে যাবে। তারপর এই যে শক্তি, এই শক্তিটাকে কিন্তু একদম নিকেশ করে দিতে হবে, তা নইলে আবার এই সমন্বয়ক অমন্বয়ক ওই নানা রূপ ধরে আসবে। এবং কারণ বাংলাদেশের এর শিকড়টা অনেক পুরনো, সেই শিকড়ের আলোচনা আজকে এই জায়গাটা খুব স্পেসিফিক বলতে হবে, অনেকক্ষণ তুমি পয়েন্ট রেজ করেছো, কিন্তু এই জায়গাটায় এই যে শিকড়টাকে নিকেশ করে দেওয়া, এই যে ইসলামিক জঙ্গি, এই যে একটা জঙ্গি মানে দর্শন, যেটা যেটা পৃথিবী এখন এটা করছে, মানে ওয়ার এগেইনস্ট টেরর, যেখানে শেখ হাসিনা অন্যতম অংশীদার ছিলেন, এই জায়গায় যদি তারা কখনো হয়, এই অবস্থান নেওয়াটা কি জায়েজ হবে? কি মনে করো? তো একদমই, সেটা যখনই শেখ হাসিনা যাবে বা সেখানে একটা গণতান্ত্রিকভাবে ইলেক্টেড একটা সরকার যখন আসবে, আমি এটা এক্সপেক্ট করব যে এই জিনিসটা এবার যদি আওয়ামী লীগ যদি আবার বা যে কোনো নামেই আওয়ামী লীগ বা এই শক্তিগুলো আবার যখন ফিরে আসবে, কারণ আমি এটা বিশ্বাস করতে মানে নারাজ যে এই সমস্ত মানুষজন যারা এতদিন ধরে একসাথে ছিলেন, এতদিন ধরে ওখানে হিন্দু মুসলিম আমরা এই জিনিসগুলো কিন্তু এভাবে দেখিনি, তো তারা না থাকতে পারে কিন্তু সেটা হয়তো সাইলেন্টলি ছিল, কিন্তু একটা ভাস্ট মেজরিটি যারা কিন্তু মানে মানে ধরো 71 থেকে কিন্তু এটা তো ভালো ঠিক না, মানে যদি ডেমোগ্রাফিক প্যাটার্নটা দেখা যায় যেভাবে আর কি
ড্রপ করেছে। সেটা পার্থক্য হিন্দুরা আক্রান্ত হলে অন্তত থানায় গিয়ে বিচারটা চাইতে পারে, এখন তাও আর নেই। এবার সেটাই আমি বলছি, তো সেই মানুষজন মানে আবার যখন তারা এই প্রোগ্রেসিভ ফোর্সেস যখন আবার ক্ষমতায় আসবে, তো তখন এই বিচারটা হওয়া উচিত। ওকে, সময় কি অতিক্রান্ত? আমি খুব সংক্ষেপে একটু, প্রদীপবাবু, মানে অনেকগুলো জায়গা কিছু মানে আপনি শুনলেন, অনেকক্ষণ বলেননি, বলুন খুব সংক্ষেপে, অবশ্য সময় নেই। দুটো কথা বলবো। একটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হচ্ছিল এবং ডক্টর ইউনিস এবং তার অন্তর্বর্তী সরকারের পেছনে যে শক্তি, তাদের বিনাশ করার বা নিকেশ করার, শেষ করে দেওয়ার একটা কথা হচ্ছে। কিভাবে করব আমরা? এটা তো মানতে পারছি না, তাহলে কিভাবে করব? আমার মনে হয় যে যদি শেখ হাসিনা এটা চাইতেন যে আমি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল হিসাবে ভারতে থেকেই আমি আমার কর্মকাণ্ড চালাবো, তাহলে ভারত সরকার সেটা কি রূপায়ণ করতে চাইতো? এইটা হচ্ছে একটা বড় পয়েন্ট। আমার মনে হয় উনি একটা ভারত একটা ইন্টারিম সরকারকে অ্যাকসেপ্ট করে নিল। এটা চাননি শেখ হাসিনা, চাননি বলে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়াটাই ভারতের প্রথম কর্তব্য ছিল। যদি টিবেটের দালাই লামাকে যদি গভর্নমেন্ট ইন এক্সাইল চালাতে দেয়, তো তাইলে কেন শেখ হাসিনাকে দিল না? বেশ, শুধুমাত্র এই স্টেটমেন্ট যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সময় একেবারে অতিক্রান্ত। আমরা যতটা সম্ভব এই পরিসরে আমরা চেষ্টা করেছি। এটা জায়গায় আগেই বলেছিলাম একটি আকর্ষণীয় পর্ব হতে চলেছে। যারা দেখলেন তারা তো দেখলেন, এবং যারা নেই তারা নিশ্চয়ই প্লে লিস্টে দেখে নেবেন জনমতে। সেখানে থাকবে যে যে পয়েন্টগুলো উঠে এলো, তাতে একটা পয়েন্ট নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ, যে শেখ হাসিনা সরকার মানে গভর্নমেন্ট ইন এক্সাইল, যেটা আর কি 71 সালে তাজউদ্দিন আহমেদের ক্ষেত্রে যে ঘটনাটা ভারত সে সময় স্ট্যান্ড নিয়েছিল, চলতে থাকবে। সময় আরও আগামী দিনগুলোতে দেখা যাবে। তবে এই পরিপ্রেক্ষিতে যা যা আপডেট নিঃসন্দেহে আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, আপনাকে, নীলাঞ্জন দাস আপনাকে, সুবল সর্দার আপনাকে, এবং প্রদীপ চট্টোপাধ্যায় আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।